মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। স্বাগত হাল্লাপোলের পর্দায় চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। প্রতুল কিশোর দেবরবাড়ি করিশ্মা রাজ্য কংগ্রেসের ঐক্যবদ্ধ চেহারা পরিস্ফুট। বৃহস্পতিবার পিসিসি বর্ধিত সভা অনুষ্ঠিত। রাজ্যে বিপন্ন গণতন্ত্র নির্বাচনের পরিবেশ ফেরাতে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের দাবি জানাল সিপিএম দল। দুটি কেন্দ্রের প্রার্থী দেবে বামফ্রন্টের পক্ষে সিপিএম, বিজেপির বধে কোন দল সমর্থন জানালে স্বাগত জানাবে সিপিএম দল। ধৃত মুজাহিদিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে রাজ্যে এলো এনআইএ দল। জেলায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, দাবি রাজ্য পুলিশের বিশেষ সূত্রে। স্মার্ট সিটি উদ্বোধন অনুষ্ঠানে শহরবাসীকে স্মার্ট হবার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। এখন বিস্তারিত। কুমারঘাট মহকুমার রাতারঝরা গ্রাম পঞ্চায়েতের কালাপানি এলাকার বাসিন্দা সমীরণ মালাকার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সুভাষ মালাকারকে কঠোর শাস্তি প্রদানের দাবিতে বৃহস্পতিবার ঊনকোটি জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল এলাকাবাসী। রাজনীতির বিভেদ পার্থক্য ভুলে এলাকার সকল জনগণ এই ডেপুটেশন প্রদানে সম্মতি জানিয়েছেন। গত 17 ফেব্রুয়ারি রাত 9:30টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন হন কুমারঘাট মহকুমার রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের কালাপানি এলাকার বাসিন্দা সমীরণ মালাকার। এই ঘটনায় পুলিশ তদন্তক্রমে এলাকার সুভাষ মালাকারকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত সুভাষ মালাকারের সাথে নিহত সমীরণ মালাকারের স্ত্রী অবৈধ সম্পর্ক ছিল। তারা পালিয়ে অন্যত্র বসবাস করছিল। পরে পঞ্চায়েতের বিচার হয়। দুজনেই ভুল স্বীকার করেন। দুজনের বাড়ি চলে গেল, তাদের মধ্যে সম্পর্ক থেকে গিয়েছিল। এরই জের ধরে সুভাষ মালাকার গত 17 ফেব্রুয়ারি রাতে সমীরণ মালাকারকে দা দিয়ে নৃশংসভাবে খুন করে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে গোটা গ্রামের জনগণ রাজনৈতিক ভেদাভেদ দূরে সরিয়ে একটি বৈঠকে মিলিত হয়। বৈঠকে স্থির হয় 7 মার্চ গ্রামবাসীরা যৌথভাবে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে জেলা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করবেন। সেই মতো বৃহস্পতিবার বিজেপি এসসি মোর্চার জেলা সম্পাদক ফুরেন্দ্র মালাকার ও সিপিএম প্রাক্তন বিধায়িকা টুনু বালা মালাকারের নেতৃত্বে গ্রামবাসীরা ঊনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহানের নিকট ডেপুটেশন প্রদান করেন। এই ডেপুটেশন প্রদান প্রসঙ্গে সিপিএম এর প্রাক্তন বিধায়িকা টুনু বালা মালাকার জানান, আমরা চাই সুভাষে এই হত্যাকাণ্ডের সঙ্গে সুভাষেই যুক্ত, সমীরণের হত্যাকাণ্ডের সঙ্গে তার উপযুক্ত শাস্তি হোক। এলাকার সর্বংশের মানুষের এই দাবি, যদি এই সুভাষ এই হত্যাকাণ্ড করিয়া থাকে এবং যদি তার কোনো সঠিক বিচার না হয়, আগামী ভবিষ্যতে এলাকাতে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। মানুষের মধ্যে এটা একটা প্রশ্ন। সেই মোতাবেক আমরা এসপি মহোদয়ের কাছে আসছি, যাতে তার সঠিক তথ্য মোতাবেক তদন্ত করে এটা সঠিক বিচার হয়। এই ডেপুটেশন প্রসঙ্গে বিজেপি এসসি মোর্চার জেলা সম্পাদক ফুরেন্দ্র মালাকার জানান,
তারাই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে অভিযুক্ত সুভাষ মালাকারকে কঠোর শাস্তি প্রদানের জন্য জেলা পুলিশ সুপারের নিকট দাবি জানিয়েছেন। 2019 তারিখে রাতাছড়া এলাকার কালাফানি এলাকার একটা মার্ডার হয়েছে। মার্ডারটা আমাদের জাতি সম্প্রদায় এবং আমাদের এলাকার ছেলে, খুব নিরীহ ছেলে, তার স্ত্রী রিয়া পাশের বাড়ির একটা লোকের সাথে দ্বন্দ্ব ঘটার কারণেই আজকে এই মার্ডারটা করছে। তো এটার লাগিয়া সঠিকভাবে ইনভেস্টিগেশন এবং প্রপার যাতে লোকটা ভালোভাবে শাস্তি পায় এবং চূড়ান্ত যাতে শাস্তি দেওয়া হয় তার জন্য আমরা এসপি ম্যাডামের কাছে আইছিলাম ওই দাবি নিয়ে। আমরা যথাযথভাবে উনি আমাদের কথা শুনছেন এবং যাতে দোষী যাতে শাস্তি পায় তার ব্যবস্থা উনি করবেন, এটাই আমাদের কথা। যিনি মারছেন তার নাম কি? ওনার নাম হইল সুভাষ মালা। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন। এর প্রেক্ষিতে এই দিন গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এই ডেপুটেশন প্রদান করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি তথা পিসিসির বর্ধিত সভা। কংগ্রেস ভবনে এদিন সভা অনুষ্ঠিত। নতুন সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কারিশমা। এদিনের সভায় যোগ দিলেন প্রাক্তন পিসিসি সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। যে সমস্ত কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাদের পুনরায় কংগ্রেসে ফিরে আসার আহ্বান জানালেন সমীর রঞ্জন বর্মন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হয়েছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রদ্যুৎ কিশোর সভাপতি নিযুক্ত হওয়ার পর ইদানিং রাজ্যে কিন্তু যথেষ্ট সক্রিয় কংগ্রেস, এমনকি কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরাও যথেষ্ট সক্রিয়। এমনকি রাজ্যের পাহাড়ে প্রদ্যুৎ কিশোর উপজাতিদের সংগঠিত করতে তৎপরতা শুরু করেছেন, তা যথেষ্ট উৎসাহব্যঞ্জক এবং তাৎপর্যপূর্ণ। এদিকে গোপন সূত্রে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খবর পেয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে ত্রিপুরায় কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে। এমনকি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্ত হয়ে রাজ্যে ফিরে সেদিন প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাড়িতে গিয়ে এই বর্ষিয়ার নেতাকে পুনরায় কংগ্রেসে সামিল করেন। এর মধ্যেই মহারাজা প্রদ্যুৎ কিশোরের কারিশমা। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি তথা পিসিসির বর্ধিত সভায় যোগ দিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন। উল্লেখ্য, আগামী 20 মার্চ রাজ্য সফরে আসছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বর্তমান রাজ্য কংগ্রেসের চমকদার শক্তি বৃদ্ধির খবরে রাহুল গান্ধী উৎসাহিত হয়ে ত্রিপুরা সফরে আসছেন বলে খবর। রাহুল গান্ধীর রাজ্য সফরের দিনক্ষণ নির্ধারণ হলেও সেদিন রাহুল গান্ধী কোথায় জনসভা করবেন সে স্থান এখনো নির্ধারণ হয়নি। রাহুল গান্ধীর আসন্ন ত্রিপুরা সফরকে কেন্দ্র করেই বৃহস্পতিবার কংগ্রেস ভবনে পিসিসির এই বর্ধিত সভা অনুষ্ঠিত। এর মধ্যে আরো চমকদার বিষয় হলো এদিনের সভায় যোগ দিলেন সদ্য প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা। উল্লেখ্য, গত 1 মার্চ নতুন সভাপতি নিযুক্ত হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যে ফিরেন। সেদিনও কিন্তু তাকে স্বাগত জানানোয় সভায় যোগ দেননি বিরজিৎ বাবু। এই কয়েকদিনে কার্যত প্রদ্যুৎ কিশোরের নতুন কারিশমায় পাল্টে গেল পরিস্থিতি। বৃহস্পতিবার পিসিসির বর্ধিত সভায় যোগ দিলেন বিরজিৎ সিনহা। এদিনের সভায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে প্রাক্তন সভাপতি গোপাল রায়, প্রশান্ত ভট্টাচার্য, বাপ্টু চক্রবর্তী সহ তাবর তাবর কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন। কার্যত নতুন সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে বৃহস্পতিবার পিসিসির সভায় কংগ্রেস নেতাদের ঐক্যবদ্ধ চেহারা পরিস্ফুট। সভায় দলীয় অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে এবং এ ধরনের পিসিসির সভা যত বেশি অনুষ্ঠিত হবে ততই ভালো বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। नहीं, अपना पीसीसी मीटिंग का अपना वेरियस इंटरनल डिस्कशंस है, अपने पार्टी में क्या क्या आगे क्या रोड मैप लेना है उसके बारे में डिस्कशंस है। और आज बहुत अच्छा दिन है कि हमारे फॉर्मर चीफ मिनिस्टर, एक्स पीसीसी प्रेसिडेंट, वो भी ये प्रोग्राम को अटेंड कर रहे हैं। तो एक परिवार में हमको जितना मीटिंग हो उतना और अच्छा है। और इसी के लिए और आने वाले दिन में राहुल जी भी शायद स्टेट विजिट करेंगे, तो उस विषय में लेकर बहुत बातें होंगी। और ये एक प्रक्रिया है, ये जितना ज़्यादा पीसीसी मीट हो उतना अच्छा है कांग्रेस पार्टी।
কার্যত বর্তমান পিসিসির সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে রাজ্য কংগ্রেস যথেষ্ট সক্রিয় এবং সংঘবদ্ধ। বৃহস্পতিবারের পিসিসির বর্ধিত সভায় সে ভাব স্পষ্ট। পুরোটাই মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের চমক এবং কারিশমা। এতে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস আরও অধিক উজ্জীবিত হবে বলে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। আগরতলা শহরকে আত্মগোপন ও সদস্য সংগ্রহের ডেরা বানিয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদ্দিন গোষ্ঠী। ধৃত মুজাহিদ্দিন সদস্য নজির শেখকে জেরা করে এমনই ইঙ্গিত পেয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি বা এনআইএ ও অন্য একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই খবর বিশেষ একটি সূত্র। এদিকে এই বিশেষ সূত্রের খবর উড়িয়ে দিয়ে রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিক জানান, জেলায় নজির শেখের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ধৃত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদ্দিনের সদস্য নাজির শেখকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারই কলকাতা থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এবং অন্য একটি গোয়েন্দা সংস্থা থেকে দুটি দল আগরতলায় আসে। তারা সোজা চলে যায় এডিনগর থানায়। সেখানে রাজ্য পুলিশকে সাথে নিয়ে এনআইএ এবং অন্য তদন্তকারী সংস্থার দলটি ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ধৃত নাজির শেখকে। প্রথম দফায় একটানা 3 ঘন্টা এই জিজ্ঞাসাবাদ চলে। বিশেষ একটি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে একাধিক ক্লু পাওয়া গেছে। নাজিবের মুখ থেকেই এই তথ্যগুলি পাওয়া গেছে। বিশেষ সূত্রটি জানিয়েছে, রাজধানী আগরতলা শহরকে প্রথমে আত্মগোপনের ডেরা বানায় জামাত উল মুজাহিদ্দিন গোষ্ঠী। জানা গেছে, পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে তাদের বানানো ডেরায় বিস্ফোরণ ঘটার পর বেশ কিছু মুজাহিদ্দিন জঙ্গি আত্মগোপনে থাকতে রেল যোগে আগরতলায় চলে আসে। আগরতলায় এসে আত্মগোপনকারী জঙ্গিরা বিভিন্ন কাজে যোগ দেয়। অনেকেই নির্মাণ সংস্থার সাথে নির্মাণ শ্রমিক হিসেবে আগরতলার জীবিকা নির্বাহ করতে শুরু করে। এদেরই একজন নাজির শেখ। জঙ্গিরা শহরে দল ছুট অবস্থায় থাকলেও মাঝে মাঝেই একত্রে মিলিত হতো। পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঙ্গিদের সাথেও তারা যোগাযোগ বজায় রাখত। জানা গেছে, এরই মধ্যে মুর্শিদাবাদে 2 মুজাহিদ্দিন জঙ্গি কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে। এ দুজনও বোম বিশেষজ্ঞ। এদের জেরা করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আগরতলায় আত্মগোপনকারী মুজাহিদ্দিন জঙ্গি নাজির শেখের সন্ধান পায়। তারা রাজ্য পুলিশকে সংশ্লিষ্ট বিষয়টি জানায়। রাজ্য পুলিশ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সূত্র ধরে মঙ্গলবার এডিনগর থানাধীন একটি নির্মাণ কাজের স্থল থেকে নাজির শেখকে গ্রেপ্তার করে। এদিকে বৃহস্পতিবারে জিজ্ঞাসাবাদে পুলিশকে নাজিব জানিয়েছে, আগরতলা এবং রাজ্যের বিভিন্ন স্থান থেকে কিছু নতুন সদস্য তারা বানিয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গোটা বিষয়গুলো অস্বীকার করছে রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এদিন রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক এসআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদে এখনো তেমন কিছু জানায়নি ধৃত মুজাহিদ্দিন জঙ্গি নাজির শেখ। ইন্টারভিউশন করে হবে, এখন মানে এনআইএর স্টাফ আছে, ওরা করছে, বাকি করে হবে। টোটাল কতজন আছে? একদিন এনআইএ কতজন? এনআইএ 2 জন। আর কারা কারা আছে এখানে আজকে? আর এমআইএ কতজন আছে? 2 জন। স্যার কি মানে কিসের ভিত্তিতে মানে কত মানে ইনভেস্টিগেশন হচ্ছে স্যার? এটা ওদের একটা কেস আছে, সাসপেক্টেড ইয়ে না। এখন মধ্যে কিছু পাওয়া গেছে কি? ওর মুখ থেকে কিছু বের করতে পেরেছেন কি? না, এখন ঠিক আছে। আপনার পরিচয়? আমি স্পেশাল ব্রাঞ্চে পুলিশের নাম প্রিপারেশন গোস্বামী সার্ভিস। এদিকে ধৃত মুজাহিদ্দিন জঙ্গি নাজির শেখের 2 পরিচিত ব্যক্তিকেও বৃহস্পতিবার এডিনগর থানায় ডেকে পাঠানো হয়। এই 2 ব্যক্তিকে নিয়েও এডিনগর থানা এলাকায় নানান গল্প চাওয়ার হতে শুরু করে। কেউ বলছেন এরা নাজির শেখের আত্মীয়, আবার কেউ অন্য কথা বলছেন। তবে গোটা জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ মুখে কুলো পেটে রেখেছে। রাজ্য পুলিশের নীরব ভূমিকা নিয়েও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। রাজ্যে ভেঙে পড়া গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের তথ্য প্রদান করে গণতান্ত্রিক বাতাবরণ ফেরাতে এখন থেকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে আর্জি জানালো সিপিআইএম দল। বুধবার নির্বাচনে কমিশনের পূর্ণাঙ্গ দলের সাথে দেখা করে সিপিআইএম দল এ দাবি জানায়। সিপিআইএম এর এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন
সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দলের রাজ্য দপ্তরে রাজ্যের 3 সাংসদকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাস এই সংবাদ জানিয়েছেন। বুধবার সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে সিপিএম এর 6 সদস্যের এক প্রতিনিধি দল দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার পূর্ণাঙ্গ টিমের সাথে দেখা করেন। গত 20 ফেব্রুয়ারি রাজ্য সিপিএম দপ্তর থেকে নির্বাচন কমিশনে পাঠানো স্মারকলিপিকে কেন্দ্র করে তারা কথাবার্তা বলেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সিপিএম এর রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে সিপিএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস জানিয়েছেন, প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের কাছে যে বিষয়টি তুলে ধরেছেন তার মর্মার্থ হলো রাজ্যে গণতন্ত্রের অস্তিত্ব নেই। গত বছর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সিপিএম কর্মী সমর্থক নেতৃত্বদের উপর শাসক দল একটানা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ চালিয়ে আছে। রাজ্যে বিরোধী রাজনৈতিক দল থাকুক তা শাসক দল যায় না। বিরোধী রাজনৈতিক দলের মত প্রকাশ করার গণতান্ত্রিক অধিকারকে টুটি চেপে হত্যা করছে শাসক দল। সাংবাদিক সম্মেলনে গৌতম দাস জানিয়েছেন, তারা নির্বাচন কমিশনের কাছে এক তথ্য তুলে ধরেছেন। এই তথ্য অনুসারে গত জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যে 6 জন সিপিএম কর্মী সমর্থক বা নেতৃত্ব খুন হয়েছেন, 1515 জন আহত হয়েছেন, 209 জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, অনেকেই আক্রমণের ফলে পঙ্গু হয়ে গেছেন। 106টি সিপিএম কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়, 277টি কার্যালয় লুট হয়েছে, 68টি অফিস শাসক দল জবরদখল করে নেয়। আমরা যেটা তুলে ধরেছি যে গত জানুয়ারি মাস পর্যন্ত সিপিআইএম এর 6 জন নেতা কর্মী সমর্থক খুন হয়েছেন, 1515 জন আহত হয়েছেন। তার মধ্যে 207 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, অনেককে রাজ্যের বাইরে চিকিৎসা করতে হয়েছে এবং অনেকে একেবারেই পঙ্গু হয়ে গেছে। সিপিআইএম এর 106টা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, 277টা অফিস লুট করা হয়েছে, 68টা অফিস জবরদখল করা আছে এবং 58টা অফিস সেটা তারা তালা মেরে রেখেছে। কিছু জায়গাতে মানে ম্যাক্সিমাম জায়গাতে বিজেপি, কিছু জায়গাতে সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জানিয়েছেন, দেশবাসীর গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য সংবিধান নির্বাচন কমিশনকে সব রকমের ক্ষমতা প্রদান করেছে। এখন নির্বাচনকে সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করতে এখন থেকেই ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে দাবি জানানো হয়েছে বলেও জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস। আমরা বলেছি যে ভারতের সংবিধান ইলেকশন কমিশনকে সমস্ত ক্ষমতা দিয়েছে যাতে নাগরিকরা তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এবং সেটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। ফ্রি, ফেয়ার, পিসফুল ইলেকশন, ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা ইলেকশন কমিশনকে আমরা বলেছি যে আপনারা এখন থেকে ব্যবস্থা নিন, এখন থেকে সিকিউরিটি ফোর্স পাঠিয়ে সেখানে এরিয়া ডোমিনেশন করা, যাতে মানুষের মনে একটা আস্থা আসে যে তারা ভোট দিতে পারবে এবং যে ঐতিহ্য ত্রিপুরার সে ঐতিহ্য যাতে রক্ষিত হয়, মানুষ যাতে ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া। প্রতিনিধি দল সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ছাড়াও পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু, সাংসদ ঝর্ণা দাস, সাংসদ জিতেন্দ্র চৌধুরী, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এবং সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আল্লাহপুর। রাজ্যে 2টি লোকসভা আসনে প্রার্থী দেবে বামফ্রন্টের পক্ষে সিপিএম দল। বিজেপিকে পরাস্ত করতে ভোট ভাঙন রোধে কোনো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল বামফ্রন্টকে সমর্থন জানালে তাকে স্বাগত জানাবে সিপিএম দল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কথা জানান সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস এবং সাংসদ জিতেন্দ্র চৌধুরী।
1952 সাল থেকে ত্রিপুরায় বামফ্রন্ট পরম্পরাগত রাজনৈতিক শক্তি। অনবরত লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে বামফ্রন্ট রাজ্যে এই শক্তি অর্জন করেছে, এমনটাই মনে করে রাজ্য সিপিএম দল। এদিন সাংবাদিক সম্মেলনে এই ধারণা ব্যক্ত করে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস জানিয়েছেন, বামফ্রন্টের পক্ষে রাজ্যে দুটি লোকসভা আসনেই সিপিএম প্রার্থী দেবে। এখানে বিজেপিকে পরাস্ত করতে যদি কোনো সেকুলার রাজনৈতিক দল বামফ্রন্টকে সমর্থন দিতে যায়, সে দলকে স্বাগত জানানো হবে। সিন্স 1952 সাল থেকে, যখন থেকে ভারতবর্ষে স্বাধীন হওয়ার পরে নির্বাচন হয়, তখন থেকে এই দুটো লোকসভার আসনে কমিউনিস্টরা প্রতিদ্বন্দ্বিতা করে আসছে, বারবার জিতেছে, দু একটা ব্যতিক্রমে ইয়ে ছাড়া। এখনো সিপিএমই সেখান থেকে জয় হচ্ছে। সুতরাং তো সিপিএম অবভিয়াসলি সিপিএমই প্রার্থী দেবে অন বিহাফ অফ লেফট ফ্রন্ট। সেখানে যদি অন্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, সেকুলার ডেমোক্রেটিক বা লেফট গ্রুপ, টু ডিফিট বিজেপি, তারা যদি সমর্থন দিতে চায়, উইল বি ভেরি গ্ল্যাড, আমরা আনন্দিত হব। সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে গিয়ে অনেকটা একই ভাষায় একই কথা জানিয়েছে সাংসদ জিতেন্দ্র চৌধুরীও। সাংসদ শ্রী চৌধুরী অভিযোগ করে বলেছেন, গত 5 বছরে দেশের সংবিধান, দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। দেশের নিরাপত্তা ব্যবস্থা আজ প্রশ্ন চিহ্নের সম্মুখীন। গত 70 বছরে এই অবস্থা হয়নি। রাফাল নথি চুরি যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেছেন, এই ঘটনা দেশের গোটা জাতির জন্য লজ্জা। এর দায় প্রধানমন্ত্রীর উপরই বর্তায়। এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আজ দেশব্যাপী আওয়াজ উঠেছে, মোদি হটাও। সারা দেশের এই আওয়াজের প্রেক্ষিতে কোন রাজনৈতিক দল যদি বামফ্রন্টের সাথে একমত হয়, তাহলে স্বাগত। আজকে সারা দেশের আওয়াজ হলো মোদি হটাও, বিজেপি হটাও। এবং গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি যেখানে আছে, তারা যাতে জিতে আসতে পারে এবং এরকম একটা সরকার যাতে করতে পারে। তো ত্রিপুরাজ্যের মধ্যে এটা আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, যে কোনো দলের কথা বলছি এবং ব্যক্তিগতও বলছি। আমরা সারা দেশের আওয়াজের সাথে তারা যদি একমত হন, নিশ্চয়ই হবেন, তাহলে বামপন্থীরা এখানে ট্র্যাডিশনালি শক্তিশালী, এটা এমনিতে না, লড়াই করার মধ্য দিয়ে। স্বাভাবিক এই বার্তা নিশ্চয়ই তাদের কাছে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং থেকে গত 3 এবং 4 তারিখ যে হলো, এটা বলা হয়েছে। এটা শুধু ত্রিপুরা কেন, সর্বত্র গণতান্ত্রিক দলগুলো যাতে বিজেপি বিরোধী কোনো ভোট যাতে না ভাঙে, এটা দেখা দায়িত্ব সবার, এটা হবে আমরা আশা করি। বিজেপি বিরোধী সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জানিয়েছেন, আমাদের স্লোগান বিজেপি হটাও, ধর্মনিরপেক্ষ সরকার গঠন। এক্ষেত্রে বামপন্থীরা বরাবরই কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে এবং এবারও করবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। 1971 সালের 7 মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর। স্বাধীন বাংলাদেশ প্রশাসনের উদ্যোগে প্রতি বছরই এই 7 মার্চ দিনটিকে বিশেষ মর্যাদার সাথে পালন করে। বৃহস্পতিবার 7 মার্চ এদিন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের প্রথম সচিব জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব ইকবাল আহমেদ, সরকারি হাইকমিশনার কিরিটি চাকমা সহ রাজ্যের বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ হইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না।
আগরতলা ডাক্তার বি.আর. আম্বেদকর হাই স্কুল প্রাঙ্গণে বৃহস্পতিবার জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের ডাইরেক্টরেট অফ এমপ্লয়িজ সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং এর উদ্যোগে আয়োজিত এই চাকরি মেলায় বেশ কিছু সংস্থা তাদের প্রার্থী বাছাই করে। মূলত মার্কেটিং এর জন্যই সংস্থাগুলি ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে। এই জব ফেয়ার ঘিরে বেকার যুবক যুবতীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হলেও এইসব চাকরির স্থায়িত্ব নিয়ে তথ্যভিজ্ঞ মহলে নানা প্রশ্নের উদয় হয়। উল্লেখ্য, নতুন সরকার আসার পর বহিরাজ্যের কিছু বেসরকারি সংস্থা রাজ্যে অনুরূপ জব ফেয়ারের মাধ্যমে প্রার্থী বাছাই করে। সেই সংস্থাগুলোতে চাকরি পাওয়া যুবক যুবতীদের চাকরির অভিজ্ঞতা রাজ্যবাসীর মাত্রই অজানা নয়। বিভিন্ন প্রকল্পে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো সদ্ব্যবহার করতে শহরবাসীকে স্মার্ট হবার জন্য আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্মার্ট সিটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানান। এদিকে সংস্কৃতি, প্রতিবাদ, অতিথি পরায়ণতায় নজির সৃষ্টিকারী এবং পরের বিপদে ঝাঁপিয়ে পড়াটা অভ্যাসের রপ্ত হওয়া এই শহরবাসীর মধ্যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়েও জল্পনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে বোতাম টিপে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। मेरे हिसाब से यही स्मार्ट सिटी है कि नागरिकों की जो आवश्यकता है उससे 2 कदम आगे चले। उसकी जो आवश्यकता है आप मांगोगे हाजिर है, आप चाहोगे हम सोच रहे हैं, आपका सुझाव है हमारी योजना बन रही है, 2 कदम आगे। आप देखिए, देखते ही देखते स्मार्ट सिटी टेक्नोलॉजी है, एनवायरमेंट फ्रेंडली। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই প্রকল্পে আগরতলা শহরে প্রভূত উন্নতি হবে। ফ্রি ওয়াইফাই হবে, ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হবে, শহরে সিসিটিভি লাগাবে। মুখ্যমন্ত্রী বলেন, এই পরিষেবাগুলো সৎ ব্যবহার করে সুযোগ সুবিধা পেতে শহরবাসীকেও স্মার্ট হতে হবে। স্মার্ট সিটি হবে, ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হবে, সিসিটিভি লাগবে, ফাইবার অপটিক্যাল লাগবে, ওয়াইফাই ফ্রি হয়ে যাবে, ট্রাফিক সিগন্যাল ঠিক হয়ে যাবে, সব সায়েন্টিফিক তো হয়ে যাবে। কিন্তু আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি সেগুলো একসময় আমাদের কাছ থেকে দূরে চলে যাবে। তো সেই ব্যবস্থার দিকে সঙ্গে সঙ্গে আধুনিকতম ব্যবস্থা যাচ্ছি, আমরা স্মার্ট সিটি বানাতে যাচ্ছি। তো আমাদেরকেও নিজেদেরকে স্মার্ট তৈরি করতে হবে। স্মার্ট মানে নতুন কাপড় চোপড় পরার জন্য বলবো না, যেই সুযোগ সুবিধাগুলি আসছে সেই সুযোগ সুবিধাগুলিকে সঠিকভাবে ব্যবহার করার মানসিকতা এবং আমাদের দিনচর্যার মধ্যে, চাল চরিত্রের মধ্যে সেগুলি যাতে আমরা নিয়ে আসতে পারি কম সময়ের মধ্যে, সেটাই আমি আপনাদের প্রতি আহ্বান করব। এই অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক আশিস কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। 8 দফা দাবিতে রাজ্যের শ্রম কমিশনের কাছে গণডেপুটেশন প্রদান করল সিটুভুক্ত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন। সিটুর রাজ্য সভাপতি মানিকদের নেতৃত্বে বৃহস্পতিবার এই গণডেপুটেশন প্রদান করা হয়। বর্তমানে রাজ্যে চা শ্রমিকদের যে মজুরি তা দিয়ে কোনো পরিবার চলতে পারে না বলে জানালেন সিটুর রাজ্য সভাপতি মানিকদের। চা শ্রমিকদের মজুরিটা কত 80 টাকা, কত 90 টাকা, কত 100 টাকা, যা খুশি তা করছেন। এইভাবে একটা পরিবার বাঁচতে পারে না। তখন সরকার থেকে একটা নোটিফিকেশন করে দেওয়া হয়েছিল 2017 পয়লা ডিসেম্বর থেকে 176 টাকার ন্যূনতম মজুরি চালু করতে হবে। আজও সেই মজুরি কার্যকরী হয়নি। সরকারের কাছে বারবার বলার পরও সরকারের দিক থেকে কোনো সদর্থক সাড়া নেই।
এখন অনেক চা বাগানে আছে, শ্রমিকদের অভুক্ত থাকতে হয় এবং রেগার কাজ কিছু করতেন, রেগার কাজও ঠিক মিলছে না, রেগা তো ঠিক সঠিক মজুরি পায় না। 340 টাকা দেবে তো দূরের কথা, কোনো বাগানে 15-20 দিনে বেশি শ্রমিকরা কাজ পায়নি এবং যেই কাজ করার পরও সেখানে প্রাপ্য মজুরি থেকে তারা বঞ্চিত। আমবাসা ব্লকের উত্তর নালিছড়া উচ্চ বিদ্যালয়ে বুধবার ভূমিকম্প বিষয়ক সচেতনতা শিবির ও মহড়া অনুষ্ঠিত। আমবাসা মহকুমা প্রশাসন এই ভূমিকম্প বিষয়ক সচেতনতা শিবির ও মহড়া আয়োজক। ভূমিকম্প প্রবণ 5 নম্বর জোনে অবস্থিত ত্রিপুরা, তাতে ভূমিকম্প হলে ওই পরিস্থিতি মোকাবেলা করতে কি কি ব্যবস্থা গ্রহণ জরুরি এবং কিভাবে আত্মরক্ষা করতে হবে সে ব্যাপারে আমবাসা ব্লকের উত্তর নালিছড়া উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প বিষয়ক সচেতনতা শিবির ও মহড়া অনুষ্ঠিত। বুধবার এই সচেতনতা শিবির ও মহড়া অনুষ্ঠিত হয়। আমবাসা মহকুমা প্রশাসন এই সচেতনতা শিবির ও মহড়ার আয়োজক। এতে মহকুমা শাসক জে.ভি. দোয়াতি, ডিসিএম শুভব্রত দে, উত্তর নালিছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন দেব, এনডিআরএফ এর পরিদর্শক প্রবীণ কুমার, টিএসআর এর 3য় ব্যাটালিয়নের শুভব্রত কিশোর দাস, অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক বিভাস পাল প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমিকম্প হলে কিভাবে আত্মরক্ষা করতে হবে এদিন শিবিরে উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিবিরে নিজ বক্তব্যে আমবাসা মহকুমা শাসক জে.ভি. দোয়াতি কোন সময় কোথায় প্রাকৃতিক দুর্যোগ হবে তা বলা যায় না বলে উপস্থিত ছাত্রছাত্রীদের সতর্ক করেন। অ্যাডভান্টেজ একটা লেসন শিখবে, কারণ আমরা বলতে পারি না যে আমার স্কুলে, আমার পাড়াতে, আমার ঘরে ডিজাস্টার হবে না, আমরা গ্রাম অঞ্চলে থাকি, এই সব বড় বড় ডিজাস্টার শহরে হয়, এই কথা বলা যায় না। গত বছরে কয়লা শহরে, ধর্মানগরে ফ্লাড ছিল, সেটা ত্রিপুরাতে অনেক দিন ধরে আমরা দেখছি না। এই বছরও আমরা বলতে পারি না যে ডিজাস্টার হবে না ত্রিপুরাতে। তো এই সিচুয়েশনে আমরা সবাই রেডি প্রিপেয়ার্ড থাকবো, যাতে আমরা যে কোনো ধরনের ডিজাস্টার যখন আসবে যাতে আমরা ট্যাকল করতে পারি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। উত্তর নালিছড়ার বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন। এনডিআরএফ এর কর্মীরা এদিন যে কোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার ব্যাপারে ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন। ছাত্রছাত্রীরা শিবির চলাকালীন সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট আগ্রহী ও মনোযোগী ছিল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। বৃহস্পতিবার রামনগর 4 নম্বর রোড এলাকায় নতুন রিজিওনাল আয়ুর্বেদ রিসার্চ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এই রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন। রাজ্যে আয়ুর্বেদ চিকিৎসার প্রচার প্রসারেও সমান উদ্যোগী স্বাস্থ্য দপ্তর। সে মর্মে বৃহস্পতিবার রামনগর 4 নম্বর রোড এলাকায় নতুন রিজিওনাল আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। অনুষ্ঠানে নিজ ভাষণে ভারতের একটা অংশের মানুষ আয়ুর্বেদ চিকিৎসার উপর আস্থাশীল বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। ভারত সরকার 2014 সালে নতুনভাবে ক্ষমতাসীন হওয়ার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়ুর্বেদের উপর দারুণভাবে জোর দিয়েছে, এই চিকিৎসা পদ্ধতির উপর জোর দিয়েছে এবং এই যে 5টা ক্ষেত্র রয়েছে, হোমিওপ্যাথি, যোগা থেকে শুরু করে এগুলোর উপর আয়ুষের যে সরকারি সিরিজ এবং প্রশাসন জোর দিয়েছে। এখন আমাদের ভারতবর্ষের একটা বিরাট অংশের মানুষ এই চিকিৎসা পদ্ধতির উপর। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক আশিস সাহা, স্বাস্থ্য দপ্তরের সচিব জে.কে. দেববর্মা প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের আয়ুষ প্রকল্পের মাধ্যমে এই রিসার্চ সেন্টারের নির্মিত হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। আমবাসা ব্লকের উত্তর নালিছড়া উচ্চ বিদ্যালয়ে বুধবার ভূমিকম্প বিষয়ক সচেতনতা শিবির ও মহড়া অনুষ্ঠিত। আমবাসা মহকুমা প্রশাসন এই ভূমিকম্প বিষয়ক সচেতনতা শিবির ও মহড়া আয়োজক।
ভূমিকম্প প্রবণ 5 নম্বর জোনে অবস্থিত ত্রিপুরা, তাতে ভূমিকম্প হলে ওই পরিস্থিতি মোকাবেলা করতে কি কি ব্যবস্থা গ্রহণ জরুরি এবং কিভাবে আত্মরক্ষা করতে হবে সে ব্যাপারে আমবাসা ব্লকের উত্তর নালিছড়া উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প বিষয়ক সচেতনতা শিবির ও মহড়া অনুষ্ঠিত। বুধবার এই সচেতনতা শিবির ও মহড়া অনুষ্ঠিত হয়। আমবাসা মহকুমা প্রশাসন এই সচেতনতা শিবির ও মহড়ার আয়োজক। এতে মহকুমা শাসক জে.ভি. দোয়াতি, ডিসিএম শুভব্রত দে, উত্তর নালিছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন দেব, এনডিআরএফ এর পরিদর্শক প্রবীণ কুমার, টিএসআর-এর 3য় ব্যাটালিয়নের শুভব্রত কিশোর দাস, অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক বিভাস পাল প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমিকম্প হলে কিভাবে আত্মরক্ষা করতে হবে এদিন শিবিরে উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিবিরে নিজ বক্তব্যে আমবাসা মহকুমা শাসক জে.ভি. দোয়াতি কোন সময় কোথায় প্রাকৃতিক দুর্যোগ হবে তা বলা যায় না বলে উপস্থিত ছাত্রছাত্রীদের সতর্ক করেন। অ্যাডভান্টেজ একটা লেসন শিখবে, কারণ আমরা বলতে পারি না যে আমার স্কুলে, আমার পাড়াতে, আমার ঘরে ডিজাস্টার হবে না। আমরা গ্রাম অঞ্চলে থাকি, এই সব বড় বড় ডিজাস্টার শহরে হয়, এই কথা বলা যায় না। গত বছরে কৈলাস শহরে, ধর্মনগরে ফ্লাড ছিল, সেইটা ত্রিপুরাতে অনেক দিন ধরে আমরা দেখছি না। এই বছরও আমরা বলতে পারি না যে ডিজাস্টার হবে না ত্রিপুরাতে। তো এই সিচুয়েশনে আমরা সবাই রেডি প্রিপেয়ার্ড থাকবো, যাতে আমরা যে কোনো ধরনের ডিজাস্টার যখন আসবে যাতে আমরা ট্যাকল করতে পারি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। উত্তর নালিছড়ার বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন। এনডিআরএফ এর কর্মীরা এদিন যে কোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার ব্যাপারে ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন। ছাত্রছাত্রীরা শিবির চলাকালীন সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট আগ্রহী ও মনোযোগী ছিল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। কুমারঘাটে হোটেল মালিক ও 2 খদ্দেরের মধ্যে মারামারির নেপথ্যে নেশা, একে অপরকে মারধর করেছে বলে হোটেল মালিক ও খদ্দেরের অভিযোগ, পাল্টা অভিযোগ। জনমনে চাঞ্চল্য। কুমারঘাটের সংশ্লিষ্ট এলাকায় কোন হোটেলে মদ বিক্রি হয়, কোন দোকানে নয় তা ওপেন সিক্রেট। সাধারণ মানুষ যেমন অবগত, পুলিশও যথেষ্ট অবগত। আর নেপথ্যে কামিনী কাঞ্চনের সক্রিয়তায় পুলিশ এই ধরনের নেশার ঠেক হোটেল মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ। এর মধ্যেই কুমারঘাটে আক্রান্ত হলেন মহামায়া হোটেলের মালিক গোপেশ দাস। নেশাগ্রস্ত খদ্দের 2 যুবক দোষ কুমার চাকমা ও উষালাল চাকমার হাতে আক্রান্ত হলেন। তবে দোষ কুমার ও উষালালের পাল্টা অভিযোগ, হোটেল মালিক তাদের মারধর করেছে। হোটেলে এই 2 যুবককে অতিরিক্ত তরকারি দেওয়া না দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। এরপর যোগ হয় নেশা। এই হোটেল থেকে এই 2 যুবক দেশি মদ কিনে পান করেছে বলে তাদের দাবি। তবে হোটেল মালিক কিন্তু এই ব্যাপারে তাকে ধোয়া তুলসী পাতা বলে দাবি করেছেন। উপরন্তু একে অপরের প্রতি মারধর করার অভিযোগ পাল্টা অভিযোগ। কিন্তু হোটেল থেকে কিন্তু সংবাদ মাধ্যমের চাপে পড়ে নিজেই খালি মদের বোতল বের করলেন হোটেল মালিক। এর মধ্যেই হোটেল মালিকের স্পষ্ট বক্তব্য, তিনি মদ বিক্রি করেন না। যেভাবে তারা স্পট পড়ছে এখানে পড়ছে যে মদ খাইয়ে উল্টা পড়ছে, আমি না করছি, তুমি আমার এখানে মদ খাইও না। তারপরে কইলে মদ না খাইলে আমরা আনছি, আমরা খাইতে লাগবো। কাউন্টার থেকে মালটা নিয়ে আইছে, আমি দিতামই আছিলাম। আমি যেখানে আমার পিছনটা আমি মাছ মজা বলছি, আমি রান্না বলছি। তারা যেটা আপনি মদ বেচেন দোকানে যেটা কইলো, যদি আমার এটা সাক্ষী আছে ওই দোকান কই থেকে নিয়ে আইছে, যেখানে আমার কোনো মদ থাকলে আপনারা চেক করেন বা পুলিশ আইনে আমরা। উল্টো দিকে পাল্টা অভিযোগ তুলল নেশাগ্রস্ত 2 যুবক। পাল্টা তারা কি বলছেন এবার শুনুন। তোমরা মানুষের এখান থেকে গিয়া কিতা আনতে আমার এখানে আছে কই খাও দিছে বেটা বার করিয়া দিছে এরপর সব দিয়ে গিয়া কিতা আনতে লাত মারিয়া হেরে ফলাই দিছে হেরে ওনাদের বাইরে জোর করে হঠাৎ করে লাত মারছে। হ্যাঁ 2 বার সবজি লইছি, 2 বার সাতনি লইয়া এবার 3 বার খুঁজিয়া হেরে কিতা বেটা তুই মদ খায় এবার 2-3 বার লইতে নি কইয়া লাত মারিয়া হেরে বিয়ারের বোতল নিয়ে আটকাইছে ওই নিজুম চাকমা। এরপর হেরে ইটাকে না নাকি এখানে লাগছে হে ওই দেখো এই জায়গাতে অন্য লোক রক্ত এরা এই জায়গাটা বেশি বেদনা করে, এই জায়গাটা বেদনা করতেছে আমার। বুঝলেন তো কে কাকে মেরেছে তা প্রমাণ করা দেয়।
এমনকি এই হোটেলে মদ বিক্রি হয় কিনা তা দেখা বা প্রমাণ করার দায় পুলিশের। কিন্তু রহস্যজনক ঘটনা হলো এদিনের এই ঘটনার খবর পেয়েও রহস্যজনক কারণে কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসেনি। আর পুলিশ না আসার নেপথ্যে হফতা বাণিজ্য বলে এলাকার সাধারণের অভিযোগ। এবার বুঝুন রাজ্যের নেশা বিরোধী ত্রিপুরা গড়ার কেমন প্রয়াস চলছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। কুমারঘাটে বুধবার আনারস চাষিদের নিয়ে একদিনের সেমিনার অনুষ্ঠিত। স্থানীয় মানুষের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হল। সেমিনারে উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা। আনারস চাষের উন্নয়ন এবং উন্নত মানের আনারস উৎপাদনের নিরিখে বুধবার কুমারঘাটে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলার উদ্যান উপ অধিকর্তার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা এই সেমিনারের উদ্বোধন করেন। আয়োজক দপ্তরের উপ অধিকর্তা কৃষাণু চক্রবর্তী, বিধায়ক ভগবান দাস প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন। এরই মধ্যে সেমিনারে নিজ ভাষণে ত্রিপুরাকে মডেল রাজ্য গড়ে তোলার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করলেন মন্ত্রী শান্তনা চাকমা। উন্নয়নের লক্ষ্যে আমি বারবারই বলছি, উন্নয়নের লক্ষ্যে যেহেতু আমাদের সরকার উন্নয়ন চাচ্ছে, তার জন্য যে কোনো ভাবে আমরা ত্রিপুরাকে আগামী 3 বছরের মধ্যে মডেল ত্রিপুরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজির নেতৃত্বে আমাদের যে লক্ষ্য মডেল ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। তার জন্য শুধু সরকার একা পারবে না, তার জন্য প্রত্যেকটা কিন্তু জায়গাতে আপনাদের সহযোগিতা দরকার এবং আপনাদের আর আমাদের সকলের মিলে আমরা সেটা করতে পারবো। একদিনের এই সেমিনারকে ঘিরে উপস্থিত আনারস চাষিদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। এই সেমিনারের মাধ্যমে আনারস চাষিরা উপকৃত হবেন বলে সাধারণের আশা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। খয়ের রাজনগরের জেথুয়াং কমিউনিটি হলে 19টি উপজাতি গোষ্ঠীকে নিয়ে লোকনৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত। টিটিএডিসি উদ্যোগে বুধবার এই লোকনৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন টিটিএডিসি চেয়ারম্যান ডক্টর রঞ্জিত দেববর্মা, এমডিসি গুরুপদ দেববর্মা, এমডিসি মধুমতি দেববর্মা প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে টিটিএডিসি চেয়ারম্যান ডক্টর রঞ্জিত দেববর্মা। নিজ ভাষণে বলেন, আপনি হয় পরিবারে তারা খেলানো হয়ে প্রাণিত এর মধ্যে 1998 হইতে সেখানে এডিসি এলাকা বিশেষ স্কুল হোস্টেল রাইয়াবাই ছাত্র ছাত্রী তুমিয়াবাই সঞ্জয় পরিচালনী অপরিবারে অনেক তিনি আশা আকাঙ্ক্ষা পূরণায় হোস্টেল এবং আবাসিক বিদ্যালয় বিশেষ করে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তবে করে সাকসেসফুল ভাইভাঙ্গা মাধ্যমিক রেজাল্ট ভাইভাঙ্গা 12 রেজাল্ট ভাইভাঙ্গা আবশ্যকীয়। তিলামুড়া পুর পরিষদের প্রাক্তন বাম চেয়ারম্যান সজল দে অসুস্থ। বুধবার শ্রী দেকে তার নিজ বাড়িতে গিয়ে দেখে এলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক। তার চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করার ব্যাপারে মুখ্য সচেতকের আশ্বাস। বাম জামানায় তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান ছিলেন সজল কুমার দে। বর্তমানে তিনি অসুস্থ, রীতিমতো বিছানায় শয্যাশায়িত। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বুধবার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে গিয়ে শয্যাশায়ী সজল কুমার দেকে দেখে আসেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এমনকি স্ত্রীদের উন্নত চিকিৎসার জন্য সমস্ত রকম সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন। কেউ কেউ বলেন রাজনীতিবিদদের মানবিকতার লোপ পায়, কিন্তু কল্যাণী রায়ের ভূমিকায় কিন্তু ছিল ভিন্ন রূপ। তবে তিনি যেহেতু মায়ের মতো, তাই রাজনীতিবিদ হিসেবে কল্যাণী রায়ের মানবিক মুখটা বিকৃত হয়ে যায়নি। কল্যাণী রায়ের এমন আচরণ সর্বাংশে প্রশংসিত। উল্লেখ্য, অসুস্থ শয্যাশায়ী সজল কুমার দের পিতা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল।
শেষ করার আগে আরো একবার শিরোনাম। স্বাদ 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 এসে গেছে স্বাদ আর সব বাদ টুক টুক চুক চুক লাগাও চুমুক জন মনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর স্বাদে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ স্বাদ স্বাদ। প্রদ্যোৎ কিশোর দেববর্মার করিশ্মা রাজ্য কংগ্রেস ঐক্যবদ্ধ চেহারা পরিস্ফুট। বৃহস্পতিবার পিসিসি বর্ধিত সভা অনুষ্ঠিত। রাজ্যে বিপন্ন গণতন্ত্র নির্বাচনের পরিবেশ ফেরাতে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের দাবি জানাল সিপিএম দল। দুটি কেন্দ্রের প্রার্থী দেবে বামফ্রন্টের পক্ষে সিপিএম। বিজেপির বধে কোন দল সমর্থন জানালে স্বাগত জানাবে সিপিএম দল। ধৃত মুজাহিদিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে রাজ্যে এলো এনআইএ দল। জেলায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, দাবি রাজ্য পুলিশের বিশেষ সূত্রে। স্মার্ট সিটি উদ্বোধন অনুষ্ঠানে শহরবাসীকে স্মার্ট হবার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।